হঠাৎ নার্সরা দৌড়াদৌড়ি শুরু করেছে, জিয়াউর রহমান আসতেছে মৌলানাকে দেখতে। তখন মৌলানাকে আম দেওয়া হচ্ছে খেতে, উনি আম খুব পছন্দ করতেন। তো উনি আম খাচ্ছেন, জিয়াউর রহমান এসে ঢুকলো। তো উনি জিয়াউর রহমানকে একটা প্লেট এগিয়ে দিয়ে বললেন যে আম খাও। জিয়াউর রহমান তো ইউনিফর্ম পরা এবং খুব ফর্মাল লোক, নাম আমের রসে যদি তার ইউনিফর্মে পড়ে তাহলে তো একটা বাজে স্ক্যান্ডাল হবে। উনি বললেন হুজুর এখন না, আমি পরে খাবো। ইউনিফর্ম পরে সাহেব হইছো, আম খাওয়া ভুলে গেছো। তো এই ধমক দেওয়ার পরে জিয়াউর রহমান সাহেবের উপায় কি, উনি একটা টুকরা আম নিলেন। মৌলানার সাথে আমার দীর্ঘ সময়ের একটা রাজনৈতিক, ব্যক্তিগত, সামাজিক সম্পর্ক ছিল। আমার দিকে আঙুল দিয়ে বললেন যে একে তুমি ইংরেজিতে বুঝাই দাও যে ভারত আমাদের কিভাবে চাপ সৃষ্টি করতেছে, আর ইন্দিরাকে বলে দিও, ওকে বলতে বলো যে ওর বাবার সাথে আমি রাজনীতি করেছি, ওই জন্য আমার সাথে বেয়াদবি না করে। পাকিস্তানের সাথে চীনের সম্পর্কের ভিত্তি কিন্তু ছিলেন মৌলানা ভাসানী নিজে। মাও সেতুং এবং চৌ এন-লাই কেউই আইয়ুব খানের সাথে যোগাযোগ করতে চাচ্ছিলেন না। তখন মাও সেতুং মেসেজ দিয়েছিল যে মৌলানা ভাসানী যদি বলে অনলি দেন আমরা এই সম্পর্কটা করবো তোমাদের সাথে। মৌলানা সবচেয়ে বড় গুণ ছিল কেউ তার কাছে গেলে, তার রাজনৈতিক পরিচয় যাই হোক, তাদের সাথে তিনি খুব আপন করে কথা বলতেন। আজকে আমার কিছুই বলার কথা না, আসলে আমি আসছিলাম শুনতে। আমার এমনই দুর্ভাগ্য হয়, যেখানেই শুনতে যাই সেখানে কিছু বলার জন্য আমাকে চাপ দেওয়া হয়। তো তখন আমি আবোল তাবোল বলি, কারণ তার জন্য প্রস্তুতি থাকে না। আজকেও অনেকটা তাই, তবে এখানে একটু কম আবোল তাবোল হবে, কারণ মৌলানার সাথে আমার দীর্ঘ সময়ের একটা রাজনৈতিক, ব্যক্তিগত, সামাজিক সম্পর্ক ছিল। ওই ব্যক্তিগত অভিজ্ঞতারই দু একটা ঘটনা বলি আর কি, যেটা বইতে নাই। একবার আমরা ঠিক করলাম, আমি আমার দুই বন্ধু ঠিক করলাম যে আমরা সন্তোষে যাব। হঠাৎ প্রেস ক্লাবের সামনে গল্প করতে করতে সিদ্ধান্ত হলো যে আমরা সন্তোষে যাব। যেই কথা সেই কাজ, তখনই আমরা বেরিয়ে পড়লাম, বাস ধরে সন্তোষে পৌঁছালাম। সন্তোষে যখন পৌঁছাই তখন বিকাল, ঠিক সন্ধ্যা হয় নাই। তো মৌলানার বাসায় গেলাম, তো উনি নাই। উনি কোথায়? উনি খেতে নিড়ানি দিচ্ছেন। নিড়ানি তো আমরা নিশ্চয়ই বুঝি। তো আমরা ক্ষেত পর্যন্ত রওনা দিলাম যে ওখানে যে হুজুরে সালাম দিয়ে আসি, বলে আসি যে আমরা আসছি। তো আধা পথ যেতেই উনি আমাদের দেখলেন, আমাদের যে চিনেন তা না, আমরা যে বাইরের, এটা তো বুঝলেন। তখন উনি ওখান থেকে ঘোষণা করলেন যে এদেরকে ঘরে বসাও, এবং ওনার স্ত্রী প্রতি নির্দেশ হলো ভাত চড়াই দিতে, মানে উনি ভাত খাওয়াবেন আমাদের আর কি। তো আমরা ফিরে আসলাম, ঘরে বসছি, এদিকে ভাত রান্না হচ্ছে। তারপরে বললেন বড় মুরগি দুইটা জব করতে। বড় বলাটার মধ্যে একটা বিশেষ মেসেজ আছে আর কি, মানে উনি আমাদেরকে একটু বেশি স্নেহ দেখালেন। উনি আমাদের চিনতেন না আসলে, তো কেন দেখালেন সেটাও জানি না। হয়তো এই জন্য যে আমরা কষ্ট করে সন্তোষ গিয়েছি ওনার সাথে দেখা করতে, এটার জন্য হতে পারে আর কি। তারপরে কিছুক্ষণ পরে উনি আসলেন ঘরে। তো আমাদের সাথে প্রেসিডেন্ট সায়েমের সেক্রেটারি ডক্টর কামাল সিদ্দিকী উনি ছিলেন। উনি একটা চিঠি নিয়ে গেছিলেন প্রেসিডেন্ট সায়েমের। সায়েম সাহেব তখন কেবল প্রেসিডেন্ট হয়েছেন, মৌলানাকে সালাম জানাইছেন সায়েম সাহেব। তো উনি বললেন আমার নাম কামাল সিদ্দিকী, আমি প্রেসিডেন্টের প্রাইভেট সেক্রেটারি। প্রেসিডেন্ট সাহেব আপনাকে একটা চিঠি দিয়েছেন। উনি কত রাজনৈতিকভাবে কত বিচক্ষণ এবং বুদ্ধিমান আমি সেদিন টের পেলাম। উনি বললেন এই সায়েম না বেরুবাড়ি ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে, এই কথাটা আমাদের মাথায় নেই তখন। যেই হাইকোর্টের, সুপ্রিম কোর্টের যেই ডিসিশনে বেরুবাড়ি ইন্ডিয়াকে দেওয়া হয়, সেই কোর্টের চিফ জাস্টিস ছিলেন সায়েম সাহেব। তো এটা ওনার মাথায় আসছে। ওনা দিয়ে দিয়েছিল বেরুবাড়ি ইন্ডিয়াকে, যেই বেরুবাড়ি আমরা এখনো দাবি করে যাচ্ছি। তো প্রেসিডেন্টের প্রাইভেট সেক্রেটারি একটু মাথা নিচু করে বললেন যে হ্যাঁ হুজুর, উনি তখন চিফ জাস্টিস ছিলেন। ওকে বলো আমি ওকে পছন্দ করি না। এটা তো সিরিয়াস মেসেজ কামাল সিদ্দিকীর পক্ষে প্রেসিডেন্টের কাছে নিয়ে যাওয়া। যাই হোক, তারপরে উনি বলতে শুরু করলেন
যে এই গভর্নমেন্ট কি কি করছে, যেটা তার পছন্দ না, কি কি করা উচিত সেটা বললেন। আরেকজন যে ছিল আমাদের সাথে, তাকে তিনি ভেবেছেন যে ইন্ডিয়ান কোনো জার্নালিস্ট কিংবা পলিটিক্যাল লোক। তো তাকে দিয়ে দেখা আমার দিকে আঙুল দিয়ে বললেন যে একে তুমি ইংরেজিতে বুঝাই দাও যে ভারত আমাদের কিভাবে চাপ সৃষ্টি করতেছে, আর ইন্দিরাকে বলে দিও, ওকে বলতে বলো যে ওর বাবার সাথে আমি রাজনীতি করেছি, ওর জন্য আমার সাথে বেয়াদবি না করে। এটা তো শুনে আমরা খুব খুশি এবং মনে মনে খুব গর্বিত ফিল করলাম যে মৌলানা যে ইন্দিরাকেও একটা ধমক দিতে পারে আর কি। এই ছিল মৌলানা, মানে উনি যেটা ফিল করতেন, যে পলিটিক্সে বিশ্বাস করতেন, সেটা উনি অকপটে বলতে দ্বিধা করতেন না। মৌলানার আর একটা গল্প বলি। উনি মাঝে মাঝে অনশন করতেন এবং মাঝে মাঝে অসুস্থ হয়ে ঢাকায় আসতেন এবং পিজি হাসপাতালে তাকে ভর্তি করা হতো। এমনি একটা অসুস্থ অবস্থায় ওনাকে পিজিতে ভর্তি করা হয়েছে। আমরা যারা মৌলানা ভক্ত ছাত্র জীবনে, আমরা ওনাকে ঘেরাও করে থাকি, লোকজন কম আসে যাতে বেশিক্ষণ থাকলে বের করে দেই। হঠাৎ তখন জিয়াউর রহমান চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, প্রেসিডেন্ট হন নাই। হঠাৎ নার্সরা দৌড়াদৌড়ি শুরু করেছে, জিয়াউর রহমান আসতেছে মৌলানাকে দেখতে। তো আমাদেরকে এসে বললো যে আপনারা বেরোন, জিয়াউর রহমান ঘরে আসবে। তো আমরা বললাম যে আমরা তো ওনার দেখাশোনা করি, আমরা দু একজন থাকতে হবে তো মৌলানার কাছে। তখন দুজন থাকেন, সেই দুজনের মধ্যে আমিও থাকলাম, আমাদের আর একজন কর্মী বন্ধু সেও থাকলো। জিয়াউর রহমান তখন মৌলানাকে আম দেওয়া হচ্ছে খেতে। উনি আম খুব পছন্দ করতেন এবং অনেক আম খেতে পারতেন। তো উনি আম খাচ্ছেন, জিয়াউর রহমান এসে ঢুকলো। তো উনি জিয়াউর রহমানকে একটা প্লেট এগিয়ে দিয়ে বললেন যে আম খাও। জিয়াউর রহমান তো ইউনিফর্ম পরা এবং খুব ফর্মাল লোক, নাম আমের রসে যদি তার ইউনিফর্মে পড়ে তাহলে তো একটা বাজে স্ক্যান্ডাল হবে। উনি বললেন হুজুর এখন না, আমি পরে খাবো। ইউনিফর্ম পরে সাহেব হইছো, আম খাওয়া ভুলে গেছো। তো এই ধমক দেওয়ার পরে জিয়াউর রহমান সাহেবের উপায় কি, উনি একটা টুকরা আম নিলেন, অতি সন্তর্পণে, আম যে এত সন্তর্পণে খাওয়া যায় এই আমি প্রথম দেখলাম, যাতে কোনো রকম রস তার মুখে কিংবা শরীরে না লাগে। এই ছিলেন মৌলানা ভাসানী। তারপরে ওনার সাথে কথা হলো, জিয়া রহমান সালাম জানাইলো, তাদের মধ্যে রাজনৈতিক কথা, আমরা তখন বাইরে থাকলাম। মৌলানার অনেক গল্প মৌলানাকে নিয়ে করাই যায় এবং সেই ধরনের জানাশোনা আমাদের অনেকেরই ছিল যারা আমরা মৌলানা পন্থী রাজনীতি করতাম তখন ছাত্র জীবনে। মৌলানা সবচেয়ে বড় গুণ ছিল, কেউ তার কাছে গেলে তার রাজনৈতিক পরিচয় যাই হোক, তাদের সাথে তিনি খুব আপন করে কথা বলতেন এবং তার বাড়িতে গিয়ে কেউ না খেয়ে আসতে পারতো না। একবার এক ভারতীয় ইতিহাসবিদ হরবংশ মুখিয়া, যারা ইতিহাসের ছাত্রী তারা হয়তো নাম শুনতে পারবেন, উনি আসলেন এবং উনি মৌলানা ভাসানীর সাথে দেখা করার জন্য আসলেন। উনি একটু বামপন্থী ইতিহাসবিদ ছিলেন। তো আমার উপর দায়িত্ব পড়লো ওনাকে নিয়ে মৌলানার কাছে যাওয়ার। তা আমি হরবংশ মুখিয়াকে নিয়ে সন্তোষে গেলাম, মৌলানার সাথে পরিচয় হলো। উনি তখন, ওনার মেজাজ খুব গরম ছিল, ভারতীয় কাউকে দেখলেই উনি বেরোবারি নিয়ে কথা বলতেন এবং এই মেসেজটা ইন্দিরা গান্ধীকে কিভাবে পৌঁছাবে সে কথা বলতেন। তো উনিও হরবংশ মুখিয়াকে বেরোবারি সম্বন্ধে কথা তুললেন এবং ভারতের যে ডমিনেটিং যে স্টেটাস বাংলাদেশের সাথে সম্পর্কে সেটার সমালোচনা করলেন এবং এই কথাগুলি আবার বললেন যে ইন্দিরাকে তুমি যে বলবা, অ্যাজ ইফ সে চাইলেই ইন্দিরাকে মিট করতে পারে আর কি, আর যদি না বলতে পারো তাহলে লিখবা যে আমার সাথে দেখা হয়েছে, এই কথা হয়েছে। কন্টিনিউয়াসলি ইন্দিরাকে মেসেজ দেওয়া এবং বাংলাদেশের পক্ষে তার যে অবস্থান, সেই অবস্থানকে তিনি জানাতে চেষ্টা করতেন। কোনো ভারতীয় সাংবাদিক, ভারতীয় কোনো ইতিহাসবিদ, ভারতীয় কোনো পণ্ডিত কারোর সাথে দেখা হলেই তিনি এটা করতেন। মৌলানা সাহেব এত বড় জীবন, এই জীবনকে খণ্ড খণ্ড করে আলোচনা করা খুব মুশকিল। তা আমি আর একটা কথা বলবো, উনি ফরাক্কা মার্চের যখন ঘোষণা দিলেন তখন আমরা কয়েক বন্ধু ফরাক্কা মার্চে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং প্রেস ক্লাবের সামনে থেকেই আমরা এই সিদ্ধান্ত নিয়ে ওখান থেকে আমরা রওনা হয়ে গেলাম। আমি বাসায় বলেও যেতে পারি নাই, তো অন্য বন্ধুর মাধ্যমে বাসায় খবর পাঠালাম যে আমি ফারাক্কা মার্চে যাচ্ছি। আমরা
ফরাক্কা মার্চ পুরোটাই যে হাঁটতে হয়েছে তা না, কোনো কোনো জায়গায় আমাদেরকে বাস নিতে হয়েছে, কোনো কোনো জায়গায় আমাদেরকে রিক্সা নিতে হয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গায় আমরা হেঁটে, এইভাবে হেঁটে আমরা কানসাট, যেখান থেকে ফরাক্কা মার্চ যেখানে শেষ হওয়ার কথা সেখানে পৌঁছালাম পরের দিন। কানসাটে তখন অনেক লোক জমেছে, কারণ ওখানে উনি মৌলানা আসবেন এবং বক্তৃতা দেবেন। মৌলানা সাহেব কিছুটা মার্চ করেছেন, কিন্তু উনি এত বৃদ্ধ ছিলেন যে পুরোটা ওনার পক্ষে মার্চ করে যাওয়া সম্ভব হয়নি। ওনাকে একটা জিপে করে কানসাটে নিয়ে আসা হলো। ওখানে এসে উনি কানসাট থেকে ওপারে, নদীর ওপারের দিকে মুখ রেখে, অ্যাজ ইফ ওনার অডিয়েন্সটা ওই দিকে, কারণ উনি বক্তব্য দিচ্ছেন ওদের জন্য। উনি ওখান থেকে ইন্দিরা গান্ধীকে, তার সাথে তার বাবার সাথে কি সম্পর্ক ছিল, তার বাবা তাকে কিভাবে সম্মান করত, এই গল্প টল্প বলে শুধু বললেন, তুমি এটা তাড়াতাড়ি ঠিক করো এবং ফরাক্কার ন্যায্য হিস্সা আমাদেরকে বুঝিয়ে দাও, নাহলে আমি কিন্তু দুর্বার আন্দোলন গড়ে তুলব, যেটা আমি করতে চাচ্ছি না তোমার বিরুদ্ধে এখনই, বলে তিনি বক্তৃতা শেষ করলেন। এই ফরাক্কা মার্চের অভিজ্ঞতাটা খুব ইন্টারেস্টিং ছিল। আমরা যতই আগাচ্ছি, আশেপাশের গ্রামের লোকজন ততই এই মিছিলের মধ্যে ঢুকে যাচ্ছে। যে মিছিলটা খুব বড় ছিল না শুরুতে রাজশাহী থেকে, সেই মিছিলেই কানসাট পর্যন্ত যেতে একটা বিরাট মিছিলের আকার ধারণ করলো। যে গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আশেপাশের লোকজন তখন মিছিলের মধ্যে ঢুকে যাচ্ছে এবং মৌলানা ভাসানী জিন্দাবাদ, ফারাক্কার ন্যায্য হিস্সা, পানির অধিকার চাই ইত্যাদি যেসব স্লোগান তখন দেওয়া হচ্ছিল সেগুলি দিয়ে, এইটা একটা, এই যে লং মার্চের অনুসরণে মৌলানা এই মার্চটা করলেন, এটাই তার রাজনৈতিক প্রজ্ঞার একটা বড় নিদর্শন। কারণ এই মার্চের মধ্যে দিয়েই তিনি এই পুরো পথের আশেপাশের মানুষের সচেতনতাটা, ফারাক্কা মার্চের গঙ্গা পানি ন্যায্য হিস্সা পাওয়ার জন্য যে সচেতনতা দরকার সেটি তিনি তৈরি করলেন। এবং এই মার্চে থাকার অভিজ্ঞতাটা আমার জন্য খুব শিক্ষণীয় ছিল ব্যক্তিগত জীবনে। আমি সেই অর্থে তো রাজনীতি করতে পারিনি ইচ্ছা থাকা সত্ত্বেও, কিন্তু এটা যে একটা কত বড় এই ধরনের সমাবেশ, যে কত বড় রাজনৈতিক শিক্ষা দেয় জনগণকে যারা অংশগ্রহণ করে, হাঁটতে হাঁটতে সেটাই আমি সেদিন বুঝতে পেরেছিলাম। আমি শেষ একটা ঘটনা দিয়েই শেষ করছি। আমার বন্ধু, আরেকজন বন্ধু, সেও প্রেসিডেন্টের প্রাইভেট সেক্রেটারি ছিলেন। প্রেসিডেন্ট সায়েম তাকে একটা চিঠি দিয়েছে, চিঠিটা মৌলানাকে পৌঁছানোর জন্য। এটা বোধহয় বলেছি আমি, না? যাই হোক, তো ওই চিঠি নিয়ে আমরা গেলাম। সে আমাকে বললো, আপনিও চলেন, একসাথে এতটা পথ যাবো আসবো, বোরিং লাগবে না। উনি তখন চিঠিটা দেওয়া হওয়ার পর বললেন যে আমাকে 50 টন কয়লা দিতে হবে। সাইমকে বলো। উনি তখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে করছেন, তখন কয়লার রেশন করা হয়, ও খোলা বাজারে খুব একটা পাওয়া যাচ্ছে না। উনি তখন সাইমকে বলো আমাকে 50 টন কয়লা দিতে, কারণ আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাজ বন্ধ হয়ে আছে। তারপরে অন্য কথাবার্তা। তো যে গেছিলেন তার বাবা ছিল কোল কন্ট্রোলার। বলে, হুজুর এটা প্রেসিডেন্টকে বলতে হবে না, আমার বাবাই কোল কন্ট্রোলার, আমি তাকে দিয়ে এটা করাবো। না 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 না, এটা তুমি করাবে না, আমি চাই সায়েম এটা করুক এবং সায়েম প্রমাণ করুক সে আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষের লোক। ফলে উনি পারতেন ওনার বাবাকে দিয়ে করাতে, বাধ্য হয়ে ওনার সায়েমকে বলতে হলো এবং সায়েম সাহেব সেটা দিয়েছিলেন। কারণ মৌলানাকে খেপাতে কোনো প্রেসিডেন্টই সাহস পেত না, এমনি ছিল মৌলানার ব্যক্তিত্ব। তা আমাকে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, তাহলে ফরাক্কা মার্চের বিবরণীটা দিতে পারলাম না। একটা কথা বলি, সেটা হচ্ছে পাকিস্তানের সাথে চীনের সম্পর্কের ভিত্তি কিন্তু ছিলেন মৌলানা ভাসানী নিজে। কারণ পাকিস্তান চীনকে একটু খেপিয়েছিল আমেরিকার সাথে একটু বেশি সম্পর্ক করতে যেয়ে, এবং মাও সেতুং এবং চৌ এন-লাই কেউই আইয়ুব খানের সাথে যোগাযোগ করতে চাচ্ছিলেন না, তারা চেষ্টা করছিল বন্ধুত্বটা করতে। তখন মাও সেতুং মেসেজ দিয়েছিল যে মৌলানা ভাসানী যদি বলে অনলি দেন আমরা এই সম্পর্কটা করবো তোমাদের সাথে, আদারওয়াইজ নট।
তখন আইয়ুব খান মৌলানা ভাসানীকে রিকোয়েস্ট করেন এবং তাকে চীনে পাঠান চাইনিজ গভর্নমেন্টকে বলার জন্য যে পাকিস্তানের সাথে চীনের সম্পর্কটা যাতে করে ওরা, এবং এটা মৌলানাকে পাঠানো হয়েছিল। উনি চীনে গিয়েছিলেন এবং উনি এটা বলেছিলেন এবং এই সম্পর্কটা হয়েছিল। পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক হওয়ার এটাই ছিল মূল ভিত্তি। আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।